नमस्कार शुभ्रार बेंगली स्टोरी टेलिंग चैनेलेर आजकेर गल्प अचिन्त्य कुमार सेनगुप्तर लेखा गल्पेर नाम छात्री। आशा करी श्रोता बंधुदेर गल्पटा भालो लागबे। आलो ना জ্বালা বাইরের ঘরে বসে একা একা মদ খাচ্ছে শিবতোষ। পর্দার বাইরে কার ছায়া ধুলে উঠতে জিজ্ঞাসা করলো, কে? আমি। ভেতরে আসুন। বিমান ঘরে ঢুকলো। ও আপনি? কণ্ঠস্বরে তাপ জুড়িয়ে গেল নিমেষে। দরজার দিকে তাকিয়ে বলল, যান ওপরে যান, মানুষই আছে তো। থাকবার তো কথা, কিন্তু গিয়ে হয়তো দেখবেন বাড়ি নেই, সিনেমায় গেছে। তাহলে মন্দ কি, ফিরে যাব, মাংরা একদিন শুধু শুধু ছুটি মিলে যাবে। হ্যাঁ তা যাবে, কোনো উপায় নেই। সিগারেটে টান দিল শিবতোষ। এখন কি পড়াচ্ছেন? জুলিয়াস সিজার? ভালো পড়ান, ভালো করে পড়ান। একমাত্র মেয়ে। মেয়ে কি একমাত্র সন্তান? সে খুব উজ্জ্বল হয়ে উঠুক, এই আমার একমাত্র স্বপ্ন। গ্লাসে চুমুক দিল শিবতোষ। হ্যাঁ চেষ্টা করছি যাতে ভালোভাবে পাশ করতে পারি। বিমান দরজার দিকে এগোবার ভঙ্গি করল। তা মানুষই বেশ পড়ে। পর্দাটা প্রায় ছুঁয়েছে, শিবতোষ পিছু ডাকলো। বলল, পড়েই বা কি হবে? শুধু পড়লে, পাশ করলে, বিয়ে হলে বা চাকরি বাকরি করে টাকা রোজগার করলেই কি উজ্জ্বল হয়? আচ্ছা শুনুন। বিমান ফিরল। আরে বসুন না একটু। টেবিলের কাজ ঘেঁষে আর একটু এগোলো বিমান, কিন্তু বসলো না। আপনি এসব খান না? কোনোদিন খেয়েছেন? না, দরকার হয়নি। কথাটা কেমন একটু অন্তরঙ্গ হয়ে বাজল। চোখ তুলল শিবতোষ। দরকার হয়নি? না, জীবন এমনিতেই তো একটা আশ্চর্য নেশা, ভরপুর আনন্দ। ইয়াং ম্যান, বিয়ে থা করনি, স্বপ্নের ঘোর লেগে আছে চোখে। কিন্তু এবার মুখের রেখাটা কুটিল করে শিবতোষ। কিন্তু যখন স্বপ্ন ভেঙে যাবে, যখন ভরাডুবির পর নদীর পাড়ে একলা পড়ে থাকবেন, তখন কি হবে? তখনকার কথা তখন। দেখুন কতখানি একলা। মদের গ্লাসের দিকে তাকালো শিবতোষ। মদে পর্যন্ত যার বন্ধু নেই, বুঝুন তাহলে সে কতখানি নিঃসঙ্গ। সত্যিই তাই। মমতা ভরা চোখে তাকালো বিমান। সুখ ও সঙ্গ খোঁজে, দুঃখই একাকী। করুণ করে তাকালো শিবতোষ। আমিও একাকী। চলে যাচ্ছিল। শিবতোষ আবার ডাকলো, আপনার অনেক ছাত্রী আছে? এ কি অদ্ভুত প্রশ্ন। বিমান একটু বা গম্ভীর হলো। বলল, কলেজে যখন পড়াই তখন অনেক আছে, এ নিশ্চয়ই বলা যায়, কিন্তু প্রাইভেটে শুধু ওই একজন মানুষই। প্রাইভেটে মানে? দিব্যি কটাক্ষ করল শিবতোষ। প্রাইভেট মানে প্রাইভেট টিউশনিতে। মোটে একটা? শিবতোষের চোখে এখন কালিমার ছোঁয়া। মফস্বলী কলেজ, প্রাইভেট টিউশনির তত রেওয়াজ নেই। আর আপনার মতো কে দেবে ন্যায্য মাইনে? কার বা অত আছে? অনেক আছে, তাই না? মদের বোতলটার দিকে তাকিয়ে ব্যঙ্গের সুরে বলল শিবতোষ। হঠাৎ চমকে উঠে বিমানকে আবার লক্ষ্য করল। শুনুন, একটু কাছে আসুন না। বিমান কাছে এলো। গলার স্বর ঝাপসা করল শিবতোষ। আপনার হাতে কোনো গরিব ছাত্রী আছে? গরিব ছাত্রী মানে? গরিব ছাত্রী মানে এই ভালো খেতে পড়তে পারে না, পড়ার খরচ চালাতে পারে না, কষ্ট হচ্ছে, হয়তো বই কিনতে পারছে না, বা বাসে যাতায়াত করবে, সে যেতে পারছে না, দীর্ঘ পথ সে হেঁটে হেঁটে যাচ্ছে, খুব দিনহীন অবস্থা, এমন কেউ? কত আছে। তাদের কাউকে আমার কাছে পাঠিয়ে দিতে পারেন? পাঠিয়ে দেব? কেন? একেবারে একটা মাস্টারের মতোই বলল বিমান। আমার অনেক অনেক আছে, তাকে কিছু দেব?
গ্লাসে দীর্ঘ চুমুক দিল শিবতোষ। যদি চায়, যদি চাইতে জানে, অনেকই তাকে আমি দিয়ে দেব। চ্যারিটি করতে চান তো সে তো খুব ভালো কথা। বিমল একটু সরল সাধবার চেষ্টা করল। কলেজের প্রিন্সিপালকে লিখলে তিনি দুস্থ ছাত্রীর লিস্ট পাঠিয়ে দেবেন। প্রায়োরিটি বিচার করে আপনি এত কম বোঝেন বলেই তো আপনাদের মাস্টার হতে হয়েছে। একটু যেন বিরক্ত হলো শিবতোষ। আমি তাকে এত দেব আর সে আমাকে কিছুই দেবে না। সে আবার কি দেবে? গ্রাম্য আনাড়ির মতো মুখ করল। মুখটা ফিরিয়ে নিল বিমান। বাহ, টু সে দ্য লিস্ট অ্যাবাউট ইট। একটু সঙ্গ তো দেবে, একটু মিষ্টি কথা, জানেন? আর তো উত্তেজিত স্বরে বলল শিবতোষ। আজ প্রায় 5 বছর হয়ে গেল আমি কোনো মেয়ের সঙ্গে কোনো অন্তরঙ্গ কথা বলিনি। প্রথমে চোখটা নত করল বিমান, পরে ওপরের দিকে তাকালো। ওপরে মানে দোতলায় উঠবার সিঁড়ির দিকে। বাসবী মানে মিসেস নিয়োগীর, মানে মানসীর মার কথা ভাবছেন? ওর মার সঙ্গে 5 বছর আমার সম্পর্ক নেই। জানি, শুনেছি। কি শুনেছেন? আমাদের মধ্যে একটাও কথা নেই। উনি ওখান দিয়ে যান তো আমি এখান দিয়ে যাই। আলাদা ঘর, আলাদা ব্যাংক অ্যাকাউন্ট, সমস্ত আলাদা। সামান্য চোখের দেখা হওয়াটাও যথাসাধ্য ভাবে আমরা মুছে ফেলেছি দুজনে, অথচ এক বাড়িতে এক ছাদের নিচেই আছি। শুনেছি সব। শুনেছেন? কার কাছে শুনেছেন? একটু বা থতমত খেল বিমান। বললো, মানে দেখছিও তো কিছু কিছু। কি দেখেছেন? সপ্তাহে 3 দিন তো মোটে পড়াতে আসেন, তাও আবার ঘন্টা খানেকের জন্য। শিবতোষ গ্লাসে আবার চুমুক দিল। পড়াতে এসেই তো বন্দী হয়ে যান ঘরের মধ্যে, অন্তত বইয়ের মধ্যে। তখন যতটুকু আপনার দেখা সম্ভব, বড়জোর এইটুকু যে এই বাড়ির কর্তা আর কর্ত্রী এইটুকু সময় আপনার সামনে কথাবার্তা বলছে না, সে তো স্বাভাবিক কারণেও হতে পারে। তার থেকে কি বা সিদ্ধান্ত হয়? তখন মানে কিছুই আপনি দেখেননি, পারেন না দেখতে, সব আপনি শুনেছেন। হ্যাঁ স্যার, শুনেছি। নিশ্চিন্তে নিঃশ্বাস ফেলল বিমান। আর তা শুনেছেন আপনার ছাত্রী, আমাদের মেয়ে মানসীর কাছ থেকে। তাই? কতদূর শুনেছেন শুনি? শুনেছি মানুষের বিয়ে পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন। ওর বিয়ে হয়ে গেলে আপনারা কোর্টে যাবেন বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে। তাহলে বোঝা যাচ্ছে শুধু পড়া নিয়ে নয়, পড়ার বাইরের বিষয় নিয়েও আপনাদের ছাত্রী বা শিক্ষকের বেশ কথা হয়। কথাটা এমনই শুনতে যেন একটা তিরস্কারের মতো, কিন্তু শিবতোষের তরল কণ্ঠে পরিহাসের মতো শোনালো। অস্বীকার করি কি করে? হয় একটু আধটু মাথা চুলকায় বিমান। আর এটা তো প্রাসঙ্গিক কথা। সবই প্রাসঙ্গিক। আসঙ্গের কথা যদি ওঠে তাও প্রাসঙ্গিক। একটা শব্দ করে হেসে ওঠে শিবতোষ। বিমান মোড়ের মতো দাঁড়িয়ে রইল। শিবতোষ মদ ঢালল গ্লাসে। বলল, মানসী যখন প্রথম আপনার কাছে নিয়ে এলো, আমার কাছে বলল, মানসী আপনাকে একেই কোচ রাখলাম, তখনই দেখে একটা প্রাসঙ্গিক কথাই উঠবে। ইয়াং ম্যান, বিয়ে করেননি, তারপর এমন ইন্দ্রের মতো চেহারা। ইন্দ্রের মতো? হা হা করে হেসে উঠল বিমান। বুঝতে বাকি রইল না যে শিবতোষ এখন এবার আস্তে আস্তে মাতাল হতে শুরু করেছে। সুতরাং সন্দেহ নেই, কলেজের বহু অপ্সরাই দেবরাজে আকৃষ্ট হয়েছে। শুনুন, আমি উর্বশী, তিলোত্তমা, রম্ভা, মেনকা চাই না। একটা দুস্থ একটা মেয়ে হলেই আমার চলে। প্রমাথিনী বা ঘৃতাচি বা অলম্বুষা নামগুলোকে নিজেই হেসে উঠল শিবতোষ। বুঝলেন, সুবিধা পেলে একাধটা দেবেন পাঠিয়ে। মাতালকে স্তূপ দিতে বাধা কি? বিমান বলল, আচ্ছা আচ্ছা দেখব। পড়াতে পড়াতে হঠাৎ
টেবিলের ওপর রাখা মানসীর শিথিল ডান হাত ধরে ফেলল বিমান। মানসী চঞ্চল হল না, এমন একটা ভাব করে রইল এই যেন পড়ানোর উত্তেজনায় সরল আর সমীচীন একটা মুদ্রা। শুধু চোখ নামিয়ে গম্ভীর স্বরে বলল, মা দেখছেন। দ্রুত হাত তুলে নিল বিমান, তাকালো বারান্দার দিকে। বারান্দা তো এখন ফাঁকা। তাকালো জানলা দিয়ে উঠোনের দিকে, সেখানেও তো কেউ নেই। আর থাকলেই বা কি, সেখান থেকে এই দোতলার ঘরের ভেতরটা কি দেখা যায় না তো? তবে বাসুবীর কি এমন চোখ বা দেয়াল পর্যন্ত ভেদ করে? কই, তোমার মা তো নেই এদিকে। চুপ। কতক্ষণ পরে বারান্দায় দেখা গেল বাসুবীকে, আপন মনে পায়চারি করছে। খালি পা, জুতোর কোনো শব্দও ওঠেনি। পরনে এমন কোনো শব্দ পাট ভাঙা শাড়ি নেই যে হাওয়াতে খসখসিয়ে উঠবে। এখানে ওখানে কোথায় একটা ছায়ারও ছায়া পড়েনি। তবু গন্ধ শুকে মানুষই ঠিক বলে দিতে পারল যে মা দেখছে। বনে হাওয়াতে হরিণ বুঝি এমনই দূর থেকে বাঘের আভাস পায়। বাসবী ফের ঘুরে যেতেই সতর্ক ভঙ্গিটা শিথিল করল বিমান। টেবিলের নিচে খালি পা মানুষের খালি পায়ের ওপর এনে রাখল। এতটুকু চমকালো না মানুষই, শুধু বলল, ভয়ানক মামুলি হচ্ছে। আদ্য পান্ত সমস্ত কিছুই মামুলি। জন্ম, প্রেম, মৃত্যু সব কিছুই সেই সেকেলে একঘেয়ে, সকলের মুখস্থ। কোথাও কোনো বৈচিত্র্য নেই, বিস্ময় নেই। তবু যে শিল্পী, যে কবি, সে তারই মধ্যে আঙ্গিকে নতুনত্ব আনে। সেটাই স্বাদে তার আনে, ধার আনে, বিস্ময় ঘটায়। মাঝখানে টেবিলটা রেখে আমি কি আর নতুনত্ব দেখাতে পারি? ব্যস্ত হয়ে বিমান বলল। যখন পারেন না চুপচাপ পড়িয়ে যান। মাঝে মাঝে চুপচাপই তো পড়াতে চাই, হাসল বিমান। মানে পড়াতে পড়াতে চুপ করে তোমার মুখের দিকে চেয়ে থাকি। কখনো বা তোমার হাত ধরি, পাটা ধরি, কখনো বা একগুচ্ছ চুল। তখন আর অন্যের কবিতার মানে নয়, তখন নিজের কবিতার মানে তোমাকে নিঃশব্দে বোঝাতে চাই। ঠিকই বলেছ, সেই আমার চুপচাপ পড়ানো। এখন শিগগিরই চেঁচিয়ে পড়ান। মানুষ এবার পা দিয়ে ধাক্কা মারল। একটা ইংরেজি কবিতার আবৃত্তিতে লেগে গেল বিমান। আবার ভরে গেল বাসবী। জানেন, মা ঠিক বুঝতে পারবেন এই কবিতাটা পাঠের অন্তর্ভুক্ত নয়, আপনার পক্ষে। ভয় মাখানো চোখে মানুষই বলল, আর টেবিলের নিচে তোমার ওই নিক্ষেপটা? খুশি মাখানো চোখে বলল বিমান, ওটাও মার চোখ এড়াবে না। জানেন, মা না দেখতে পান, কিছুই তার কাছ থেকে লুকোনো যায় না। টেবিলের নিচটা যখন দেখতে পান, তখন বুকের হাড়মাস, চামড়ার নিচটাও দেখতে পান নিশ্চয়ই। ঠিকই পান। কিরকম চোখ হয়ে গেছে দেখেছেন? কত রাত এক ফোঁটা ঘুমোতে পারেন না, কেবল ঘুরে বেড়ায়। মানুষের মুখটা পাংশ হয়ে গেল। আমার এক এক সময় মনে হয় মা বোধহয় পাগল হয়ে যাবে। বাসবীকে আবার দেখা গেল। আবার ব্যাখ্যায় উচ্চ ঘোষ হলো বিমান। বাসবী আবার ঘুরে যেতেই বিমান বলল, উনি হবেন, আর আমরা তো হয়েই গেছি। হয়ে গিয়েছেন তো বাবাকে গিয়ে বলুন। আর তুমি মাকে বলবে? অ্যাবসার্ড, মরে গেলেও বলতে পারবো না। পারবে না? না, মুখ দিয়ে আমার আসবেই না কথাটা। মানুষই ঘড়ির দিকে তাকালো। একটা প্রাইভেট টিউটার আর তার ছাত্রীর মধ্যে প্রেম হয়েছে, তারা বিয়ে করতে চায়। এ একেবারে মান্ধাতার আমলের কাহিনী, একেবারে পুরনো ঝরঝরের লজ্জর একটা উপন্যাস। বললেই কেমন খেলো শোনায়। পাত্রপাত্রীদের সুস্থ সবল মনে হয় না, মনে হয় জল আর বার্লি খাওয়া জোরো রুগী। বা পুরনো কাহিনীতেই তো পুনরাবৃত্ত হয়। যেন বাংলায় নোট দিচ্ছে হাতের বইয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো বিমান, যা চিরকাল হয়ে আসছে তাই আবার হবে, এতে অন্যায় বা অসঙ্গত কিছু তো নেই। পুরনো বলে লজ্জিত হবার কি আছে?
এই পৃথিবীটাই তো পুরনো, রোগে পড়াটা দোষের নয়। আর রুগ্ন যখন হয়েছি তখন নিরাপদ ওই জল আর বার্লি তো ভালো। প্রেমে পড়ার পক্ষে বিয়ে করাটাই তো প্রশস্ত। হয়তো তাই, কিন্তু এক্ষেত্রে প্রতীক্ষা না করে উপায় নেই। কথাটা শেষ না করেই থেমে পড়ল মানসী। বাসবীকে আবার দেখা গেছে। উপায় নেই কেন? বাসবী আবার সরে যেতেই জিজ্ঞাসা করল বিমান। বলেছি তো, ছাত্রী হয়ে মাস্টারকে বিয়ে করতে পারবো না। কেন? বাধাটা কি? নিষেধ কোন আইনে? মক্কেলিনী তার উকিলকে বিয়ে করতে পারবে না, রুগিনী তার ডাক্তারকে, কিংবা নার্স তার রোগীকে, কিংবা ড্রাইভার স্বয়ং মোটরওয়ালিকে। এমন কোথাও লেখা নেই। না লিখো। বিমান হাত বাড়িয়েছিল ধরতে, ত্রস্ত হয়ে হাত গুটিয়ে নিল মানসী। যোগের বেলায় বাধে নেই, আর ভোগের বেলায় বাধা হতেই পারে না। এর মধ্যে কোনো নীতি নেই। তপ্ত হয়ে উঠল বিমান। মন দেওয়া নেওয়া করবে, দেহ দেয়া নেওয়া করবে না, ভালোবাসাবাসি করবে, বিয়ে করবে না। এটা অ্যাবসার্ড। আমি বিয়ে করব না বলেছি? আমি বলেছি প্রতীক্ষা করতে। করুণ চোখে তাকালো মানসী। তোমার দেহে যৌবন আসেনি, তার জন্য প্রতীক্ষা? নাকি আমার রক্ত যথেষ্ট লাল নয় তার জন্য? আগুনের শিখার মতো হয়ে উঠল বিমান। কথাগুলো বুঝি শুনতে পেয়েছে বাসবী। তার পদক্ষেপ মন্থর হয়েছে। অনেক দেরি করছে এদিকে আসতে। মোটেই তার জন্য নয়। বাসবী এসে ঘুরে যেতেই স্বাচ্ছন্দ্য পেল মানসী। আপনি এই চাকরিটা ছেড়ে অন্য একটা চাকরি নিন। কে দেবে? কাকে দেবে? কেন দেবে? যে ডুগডুগি বাজায় তাকে কে দেবে ঢাকঢোল? তাহলে আমাকে পাশ করে চাকরি করতে দিন। তুমি চাকরি করবে? অন্তত একটা মাস্টারি কোনো তো না পাবো, তখন বলতে বেশ লাগবে। এক শিক্ষিকার সঙ্গে এক শিক্ষকের বিয়ে হলো, বেশ নিটল শোনাবে। হাঁড়ির মুখে ঠিক সরা এসে বসবে। হাসল মানসী। কিন্তু প্রফেসরের সঙ্গে ছাত্রীর বিয়ে নইব চ। মোটেই উপাধির সঙ্গে উপাধির বিয়ে নয়। ভঙ্গিকে দৃঢ় করল বিমান। এ পুরুষের সঙ্গে প্রকৃতির মিলন, সূর্যের সঙ্গে চন্দ্রমার, প্রয়াসের সঙ্গে প্রসাদের। জানি না, কিন্তু লোকে আমার ভালোবাসার কোনো স্বাধীন মূল্যই দেবে না। মানসীর চোখের কোণ কি একটু ভিজে উঠল। লোকে বলবে আমি এক দুর্বল অর্বাচীন ছাত্রী, মাস্টারের প্রবলতর ব্যক্তিত্বের কাছে সহজেই বশীভূত হয়েছি। আসল যেটা শ্রদ্ধা, তাকেই আমি ভুল করেছি ভালোবাসা বলে। সেদিক থেকে তো আমার ভয় বেশি। গম্ভীর শোনালো বিমানকে। ভয়? হ্যাঁ, সমালোচনার ভয়। মৃদু রেখায় হাসল বিমান। লোকে বলবে পেস্কারের ছেলে সহজেই জজ সাহেবের মেয়ের প্রতাপে অভিভূত হয়েছে। আমার প্রেমকে, গরিয়ান প্রেমকে কেউ মান দিতে চাইবে। ভাববে তোমার বাবাই আমাকে পাকড়েছেন, আর আমি তোমার মধ্যে টাকা দেখেছি বা বৈষয়িক সুবিধে। শোনো, লোকের কথায় কিছু যায় আসে না। লোকের কথায় চলছে না জগৎ সংসার। আবার পায়ের উপর পা রাখল বিমান। প্রেমের কোনো বিশেষণ নেই, কোনো বয়স নেই, জড়া নেই, বার্ধক্য নেই, কালাকাল নেই। ভালোবাসি, এর বাইরে আর সমস্ত পরিচয় অবান্তর। তবু প্রতীক্ষা না করে উপায় নেই। মানসী আলগোছে পা সরিয়ে নিল। মাকে দেখছেন তো? বাসবী আর এখন বারান্দায় নেই। তবু বিমান বলল, দেখছি। কি দেখছেন? যেন বন্দিনী বাঘিনী স্তব্ধ আক্রোশে ঘুরে বেড়াচ্ছে। শুধু বনের স্বাধীনতার স্বাধীনতার বাইরে আরো কি জিনিস যেন তার নেই। জীবন যেন তাকে কি স্বাদ থেকে বঞ্চিত করেছে। ছাড়া পেলেই কেড়ে নেবেন নখে দাঁতে, এমন একটা জ্বালা ঠিকরে পড়ছে তার চোখের থেকে।
মানসীর চোখ এবার স্পষ্ট ছলছল করে উঠল। বলল, বাবার তো তবু মদ আছে, আর কিছু নেই। কি দুঃসহ এই নিঃসঙ্গতা, কি দুঃসহ। দুহাতে দুপাশের রগ টিপে ধরল সজরে। মার তো তুমি আছো, সম্প্রতি মা আমাকে সহ্য করতে পারছে না। অকারণে বইয়ের কতগুলো পৃষ্ঠা উল্টালো মানসী। এক জায়গায় অকারণে হঠাৎ স্থির হয়ে বলল, তবু আমি আছি। আমার দিকে অবিচ্ছেদ্য একটা লক্ষ্য রেখেছেন, এই নিয়ে খানিক বা ব্যাপিত আছেন দিনে রাতে। কিন্তু আমি যদি এক্ষুনি চলে যাই, এক্ষুনি আর কে যেতে বলেছে? অন্তত পরীক্ষাটা তো দিয়ে নেবে। কিন্তু যখনই যাব তখনই তুমুল হবে বাবা মায়ের। সে সংঘর্ষের ছবিটা কল্পনা করতেও আমার ভয় করে। যেন হঠাৎ হিম হয়ে গেল মানসী। হাতাহাতি মারামারিও রেয়াত যাবে না। কে জানে, ঝগড়ার মাথায় বাবা হয়তো মাকে তাড়িয়েই দেবে, কিংবা মাই হয়তো নিজের থেকে চলে যাবে বাড়ি ছেড়ে। ডিভোর্সের মামলা হবে না? শুধু মামলা হলে তো ভালো, ভদ্রভাবে নিষ্পন্ন হতে পারে মামলাটা। কিন্তু আদালতের ব্যাপারের সঙ্গে সঙ্গে বাড়িতে কি ব্যাপার চলবে সেটা ভেবেই আমি শিউরে উঠছি। মানসী এবার তার ডান হাত টেবিলের ওপর অনেকখানি প্রসারিত করে দিল। আর তারই জন্য এ বাড়িতে আমার উপস্থিতিটা যতদূর পারছি দীর্ঘ করছি, বিলম্বিত করছি। মানসী সেই নিরালম্ব হাত অনায়াসেই নিজের হাতের আশ্রয়ে টেনে নিল বিমান। বলল, আর কে জানে, তোমার এই বাড়িতে থাকতে থাকতেই হয়তো বাবা মাতে পুনর্মিলন ঘটে যাবে। ওরা আবার মিলবে। দীর্ঘশ্বাস ফেলল মানসী। অনেক বছর ধরেই চলছিল দিকি দিকি, এখন বছর 5 একেবারে দাও দাও। অস্পর্শ অশব্দও যে কি ভয়ানক আগুন হতে পারে আমি কাছে আছি সব সময়, আমি বুঝি। যারা ভায়োলেন্ট পাগল তারা হঠাৎ কোনো ভায়োলেন্ট শক পেলে চট করে আবার ভালো হয়ে যায় শুনেছি। তেমনি বুঝি প্রচন্ড শক পেল যখন দেখলো ঠিক দরজার ওপারে উদ্ধত চোখ মেলে দাঁড়িয়ে আছে বাসবী। তখন আবার দু একটা করার কথা টথা বলে আবহাওয়াটাকে লঘু করে দিল বিমান। দেখলো বারান্দায় বাসবী নেই, সরে গেছে। আজ তবে এখন উঠি, পালাই। ঘর থেকে বেরিয়ে গেল বিমান। কোথায় পালাবে? সিঁড়ির মুখে ধরে ফেললো বাসবী। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, 1 ঘন্টা 5 মিনিট এখনো বাকি। যন্ত্রচালিতের মতো নিজের ঘড়ির দিকে তাকালো বিমান। কার ঘড়ি ঠিক বেঠিক এনে বিমান আর তর্ক করল না, নম্র মুখে দোষ কবুল করে নিল। বলল, 5 মিনিটের তো হেরফের। না, তাই বা হবে কেন? আপনার পুরো 1 ঘন্টা পড়াবার কথা। বাসবী মুখ চোখ রুক্ষ করে তুলল। সামান্য কথাটা তো রাখবেন। এ কথার উত্তরে যে কথাটা বলা যায় তাই বলল বিমান। বলল, কতদিন যে 1 ঘন্টার বেশি থাকি, বেশি পড়াই? কেউ বলেন আপনাকে থাকতে। আপনার 1 ঘন্টা পড়াবার কথা, কাঁটায় কাঁটা 1 ঘন্টা পড়িয়ে চলে যাবেন। বেশি থাকবার কি দরকার? শাসনের সুরে প্রায় তিরস্কার করে উঠল বাসবী। বরাদ্দ সময়ের মধ্যে পড়ার কতটুকু, থাকার দিকে লক্ষ্য। থাকাটাই বেশি, থাকতেই বেশি সুখ। চুপ করে রইল বিমান। যদি এমনি গাফিলতি হয় মাস্টার বদলাবো কিন্তু, বলে রাখছি। প্রায় তর্জন করে উঠল বাসবী। বিমান সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল নিঃশব্দে। বিকেল হতেই অঝোর বর্ষণ। আজ নিশ্চয়ই বিমান আসবে না। বারান্দার দিকে পেছন করে খোলা জানলায় দাঁড়িয়ে আছে মানসী। দুহাতে একটা করে বালা, শিখ ধরে আছে। পিঠে ঝুলছে রুক্ষ বেনি। পরনের শাড়িটা ধসা আধময়লা, ভঙ্গিটাতে ক্লান্তি বুলোনো। ভেজা জুতো নিচেই ফেলে ওপরে চলে এসেছে বিমান। পা টিপে টিপে উঠে এসেছে। বারান্দা পেরিয়ে ঘরে। মানসী এত তন্ময় যে কিছুই টের পায়নি। পেছন থেকে এসে মানসীর দুটো চোখ চিপে ধরল বিমান। তুমি কে? তোমাকে আমার চিনতে বাকি নেই। এমন কোনো ঘোষণার মধ্যে গেল না মানসী। চোখের ওপর থেকে
আগন্তুকের হাত চাইল না ছিনিয়ে নিতে, বরং সেই হাতের বেষ্টনীর মধ্যে নিজেকে ওই বৃষ্টির মতো অজস্র ধারায় ঢেলে দিল। আর বিন্দু বিন্দু, এত বৃষ্টি ঝরলেও এক বিন্দু এখনো কম আছে, সেই ভাবনায় সেই শেষ বিন্দুটা মানুষের সিক্ত অধরে স্থাপন করল বিমান। সেই মুহূর্তে জগৎ সংসারে কে কোথায় আছে, জেগে না ঘুমিয়ে, দুজনের কেউ দেখতে চাইল না। থাকলে আছে, না থাকলে নেই। এই বিন্দুর বাইরে সমস্ত অস্তিত্ব নিরর্থক। চরণ চরণ চাকরের উদ্দেশ্যে ডেকে উঠল বাসবী। কতক্ষণ পরে চরণ এসে বিমানকে বললে, আপনাকে মেম সাহেব ডেকেছেন। ভয়ে ভয়ে হাসল বিমান। মানুষই বলল, যা বলেন সব মেনে নিও। অপ্রকৃতস্থ আছেন হয়তো, তর্ক করো না। পাশের ঘরেই বাসবীর, তেমনি দক্ষিণ দিকের জানলা খোলা, জলের ছাট আসছে মৃদু মৃদু। বাসবী তার নিচু খাটে খোলা চুলে বসে আছে। দরজার পর্দা সরিয়ে বিমান ঘরে ঢুকল। দরজা বন্ধ করে দিন, কঠোর স্বরে বলল বাসবী। তারপরে, বসুন ওই চেয়ারে, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। বন্ধ করল, বসল, স্তব্ধ হয়ে প্রতীক্ষা করে রইল। আপনার স্পর্ধাকে বলিহারি। বাসবী টিটকিরি দিয়ে উঠল। আপনি ভাবছেন আপনি মানুষকে বিয়ে করবেন? কথা না বলে থাকতে পারল না বিমান। স্নিগ্ধ মুখে বলল, ভাবতে দোষ কি? হাত বাড়িয়ে না পাক চাঁদের স্বপ্ন দেখতে বামনের পরিশ্রম নেই। কিন্তু আপনি বামনের চেয়েও ছোট। বাসবীর কণ্ঠস্বর থেকে ঘৃণা ঝরে পড়ল। ছোট? হ্যাঁ, আপনি একটা মফস্বলী কলেজের সামান্য লেকচারার, আর মানসী ডিস্ট্রিক্ট জজের মেয়ে। জজ সাহেব আরো কত কি উন্নতি করবেন ঠিক নেই। মানসীর গর্বাই আরো বাড়বে, তেজ সইতে পারবেন না। আপনার জীবন জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। চুপ করে রইল বিমান, অভিভূতর মতো রইল। বড়র পিড়িতি যে বালির বাঁধ, তা আপনি জানেন না? চাঁদ ভেবে নেবেন হাত পেতে, তারপরে দেখবেন আগুনের গোলা। যার যেমন পুঁজি সেই ভেবেই তার দোকান ফাঁদতে হয়। আপনার মাইনে কত? বাড়িঘর বলতেই বা আপনার কি আছে? কিচ্ছু নেই, শূন্য। বলতে গেলে আমি তো কাঙাল। তাই রাজরানী নয়, আপনার কাঙালিনী দরকার। কাঙালিনী পাই কই? বলবে না করেও বলে ফেলল বিমান। দেখুন তো আমি সেই কাঙালিনী কিনা। তরল বিহল চোখে তাকালো বাসবী। এই বাড়িঘর সমস্ত জজ সাহেবের। যখন ডিভোর্স মামলার ডিক্রি পাবেন, তখন বাড়ি থেকে তাড়িয়ে দেবেন আমাকে, কিংবা তার আগেই। মানুষই তার বাবার পক্ষে থাকবে, সেখানে থাকলেই তার সুবিধে, তার উন্নতি। আমি অনাথিনী কাঙালিনী হয়ে যাব। তখন আমি কাকে ধরব? কে আমার আছে আপনি ছাড়া? মুড়ের মতো তাকিয়ে রইল বিমান। মানুষই যে বলল অপ্রকৃতস্থ, তার মানে কি? না, মাতাল নয় তো। তবে কি মস্তিষ্কে বিকৃতি? তাও তো মনে হচ্ছে না। কোনো দিন তো শোনেননি এমন অভিযোগ। আপনি সাংসারিক অর্থে কাঙালিনী বলছেন? না, আরো অর্থ আছে। আমি ভালোবাসায় কাঙালিনী। সে কি? এ আপনি কি বলছেন? কেন, আমি কি ভালোবাসতে পারি না? কত আর আমার বয়স হয়েছে? এখনো পড়িনি 40-এ। দেখুন আমার চোখ, এখনো চশমা নিইনি। বাসবীর চোখের দিকে তাকিয়ে বিমান দেখল তাতে জল এসেছে। আর আবার রূপ কি এরই মধ্যে এক মুঠো ছাই হয়ে গেছে? আর আপনি তো সেদিন বলেছিলেন ভালোবাসায় কোনো বয়স নেই, জড়া নেই, বার্ধক্য নেই, কালাকাল নেই, রূপ যৌবনের প্রশ্ন নেই। বলুন, আছে? কিন্তু ছটফট করে উঠল বিমান। কিন্তু কই, আমি তো কিছু জানি না।
জানতে দিইনি, আপনাকে প্রস্তুত হতে দিইনি। ছাত্রীত্বের পরিবেশ না পেলে আপনার হৃদয় খুলবে না আমার কাছে। তাই মানুষই আর নয়, এবার আমি আপনার ছাত্রী হব। ছাত্রী হবেন? চোখে মুখে উজ্জ্বল হয়ে উঠল বিমান। মাস্টার বদলাবো বলেছিলাম না, তার দরকার নেই, এবার ছাত্রী বদলাবো। আমাকে আপনি পড়াবেন? পড়বেন আমার কাছে? শুধু পড়বো না, পড়তে বসলে যা হয় সেই প্রেম করব। জলে চোখ টলটল করে উঠল বাসবী। মানে আপনি পড়বেন? হ্যাঁ। আপনি কি বলেন, পারবেন না? সেই আবহাওয়া পেলে কোথার থেকে কি হয়ে উঠবে তা আমি বলতে পারি না। নিশ্চয়ই হাতে হাত রাখবেন, পায়ে পা। এ কি স্বপ্ন না মায়া না মতিভ্রম? বিমান কিছু স্পষ্ট বুঝে উঠতে পারল না। পাংশ মুখে বলল, কিন্তু যদি আপনি উচ্চ পুচ্ছ সম্ভ্রান্ত হয়ে থাকেন তাহলে একেবারেই সাহস পাব না, যেমন এখন পাচ্ছি না। পালাতে পারলে বাঁচি এমন মনে হচ্ছে। বাহ, এখনো তো ছাত্রী হইনি, ছাত্রীর বেশ ধরিনি। নিজের বেশবাসের দিকে তাকালো বাসবী। ছাত্রীর বেশ? হ্যাঁ, কুমারীর বেশ। কুমারীর বেশ না ধরলে আপনার প্রেম আর প্রশ্রয় আমি পাবো কি করে? কুমারীর বেশ ধরবেন? কৌতূহলে বিমানের চোখটা কেমন নেচে নেচে উঠল। ডিভোর্সের পর যা হব তা দুদিন আগে হতে আর দোষ কি? বলল বাসবী। আর পরিশ্রমটাই বা কোনখানে? আঁচলে চাবি না ঝুলিয়ে শুধু হবল দিয়ে শাড়িটা পরা, মাথার কাপড়টা ফেলে দেওয়া, আর চুলগুলো ফুলিয়ে ফাঁপিয়ে না রেখে পিঠের ওপর একটা সাপ করে ছেড়ে দেওয়া। আপনাকে কুমারী ভাবতে পারলে হয়তোবা হৃদয়ে কাব্য জাগবে। উদ্বেল হয়ে বলল এবার বিমান। প্রেম জাগবে বলুন? আপনাকে তখন আর সম্ভ্রমের সামনে বধাঞ্জলি হয়ে থাকতে হবে না, অন্তরঙ্গের মতো মুক্ত বাহু হয়ে দাঁড়াতে পারবেন। তখনই হৃদয়ে সুর উঠবে, পরিপূর্ণের সুর। বলল বাসবী, কোনোদিন জীবনে পাইনি এই আস্বাদ। কুমারী জীবনের প্রথম রোমাঞ্চ, তাই এবার আপনি আমাকে দেবেন। দেব? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বিমান। আপনি কুমারী সেজে ক্লান্তকারা ছাত্রীর ভঙ্গিতে দাঁড়াবেন জানলায়, বারান্দার দিকে পিঠ করে তাকিয়ে থাকবেন নতুন অন্ধকারের দিকে। হাতের কাছে সুইচটা থাকলেও আলো জ্বালাবেন না। আর আপনি? বাসবীও উঠে দাঁড়ালো। বলুন, আপনি পেছন থেকে এসে আমার চোখ টিপে ধরবেন, যেমন ধরলেন আজ। শব্দ করে হেসে উঠল বাসবী। ধরলেন আর ধরা পড়লেন। তারপর আর বলে দিতে হবে না। মুখটা ঈষৎ উঁচু করল বাসবী। তারপর সমস্ত আমার মুখস্থ। তারপর আরো শুনবেন? দরজায় খিলে হাত রেখেছে বিমান। এক মুহূর্ত স্তব্ধ হলো। তারপর দুটো সুখী প্রাণীর ওপর প্রতিহিংসা। এক মানুষই আর তার বাবা, এক ঢিলে দুটো পাখি, এক চুমুকে দুটো সমুদ্র। দরজার কাছ ঘেঁষে দাঁড়ালো বাসবী। তারপর, পড়াচ্ছেন কবে থেকে? শুভস্য শীঘ্রম, কাল থেকে। হ্যাঁ, কাল মানুষের ডে নয়। হ্যাঁ, কাল থেকে। আলো না জ্বালা বাইরের ঘরে বসে একা একা তেমনি মদ খাচ্ছে শিবতোষ। মোটরটা বেরিয়ে গেল। কে গেল? গর্জে উঠল শিবতোষ। উত্তর দিল বিমান। ঘরে ঢুকে বলল, মানসী আর তার মা, মিসেস নিয়োগী। মা মেয়ে একসঙ্গে? আশ্চর্য তো। গেল কোথায়? আমাদের কলেজে একটা ফাংশন আছে, সেখানে। তা আপনি গেলেন না? যাব, এখনই যাব। মানসীর সামিল হব। ও কি যেন হিসেব করলো একটা শিবতোষ। আজকে আপনার ডে নয়? না, কানের কাছে মুখ আনলো বিমান। আজকে আপনার ডে। আমার ডে?
বলো কি? হাতের গ্লাসটা শব্দ করে টেবিলের ওপর নামিয়ে রাখলো শিবতোষ। সেই আপনি ছাত্রী চেয়েছিলেন না? ষড়যন্ত্রীর ইশারা করলো বিমান। একটাকে নিয়ে এসেছি। কোথায় কোথায় রেখেছ? গ্লাস বোতল ফেলে হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো শিবতোষ। মিসেস নিয়োগীর ঘরে। দেখবেন, বারান্দার দিকে পেছন করে জানলার শিক ধরে আবছায় দাঁড়িয়ে আছে। কিছু ভাবছে, হয়তোবা ভবিষ্যৎ ভাবছে। আপনি পা টিপে টিপে সন্তর্পণে উঠে যান, যেন শব্দটুকুও না শুনতে পায়। তাই যাচ্ছি। খালি পায়ে এগুলো শিবতোষ। শব্দ শুনলে চমকে উঠতে পারে, অকারণে ভয় পেয়ে যেতে পারে। আগে ভয় পেয়ে গেলেই সব পণ্ড। না, টু শব্দটিও হবে না, নিঃশ্বাস ফেলবো না পর্যন্ত। চুপি চুপি গিয়ে পেছন থেকে তার চোখ টিপে ধরবেন। চোখ টিপে ধরতে হবে? হ্যাঁ, সেইটুকুই দেয়া আছে নিশানা। তারপরের টেকনিক আমাকে টেকনিক শেখাতে হবে না। তারপরের টেকনিক আপনার নিজের। আচ্ছা, আমি চলি, মানুষীকে দেখি গে। চলে গেল বিমান। যা সে বলেছে হুবহু বারান্দার থেকে দেখা গেল নবীনাকে। রুদ্ধ নিঃশ্বাসে পা টিপে টিপে নিঃশব্দে এগিয়ে গিয়ে বাসবির চোখটা টিপে ধরল শিবতোষ। কিছুক্ষণ পর কিরকম মনে হলো, বাসবি সুইচটা টেনে আলো জ্বালল। ক্ষিপ্র হাতে শিবতোষ আবার অন্ধকার করে দিল। বাসবি বাধা দিল না। এই সুন্দর গল্পটা যদি শ্রোতা বন্ধুদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর যারা এখনো নতুন আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।